প্রথম দেখাতেই জয়েশ আর আনন্দ খুবই ভালো বন্ধু হয়ে যায়। আনন্দ তাকে তারই ট্রাভেল গ্রুপের ট্যুরিস্ট গাইডও বানিয়ে দেয়। দুই বন্ধু যখন তাদের একসাথে প্রথম ট্যুর বেশ মজায় নাচে গানে কাটিয়ে দিচ্ছিল, ট্যুরিস্ট গ্রুপের মাঝের এক মেয়ের সাথে তখন জয়েশের ভালোবাসার নৌকা বেশ সুন্দর করে এগোচ্ছিল। কিন্তু কথায় আছে না, জীবনের সব যখন ভালো হয় তখন কোনো না কোনো ঝড় এসে সব উল্টে পাল্টে দেয়। ঠিক তেমনই এক রাতে হঠাৎ এই টুরিস্ট গ্রুপের এক মেয়ে এমন ভাবে গায়েব হয়ে যায় যেন সে একদম হাওয়ায় মিলিয়ে গেছে। না আছে কোনো ক্লু আর না কোনো প্রমাণ, শুধু আছে রহস্যের এক বোটকা গন্ধ। আর এরপরেই দুষ্টু মিষ্টি এই ভালোবাসার গল্প বদলে যায় এক ভয়ানক খুনের গল্পে। শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তির এই ট্যুর পরিণত হয় ভয়ানক এক মৃত্যুর যাত্রায়। ব্যাস, একটা নিখোঁজ মেয়ের রহস্যে বন্ধুত্বে আসে অবিশ্বাস, ভালোবাসা হয়ে ওঠে একটা ফাঁদ, আর প্রতিটা মুখের পেছনে লুকিয়ে থাকে নতুন এক সন্দেহ, আর শেষে দিয়ে যায় বিশাল এক শক। এমনই ভরপুর সাসপেন্স, ক্রাইম মিস্ট্রি আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মার্ডারবাদ। নামটা শুনে বুঝতে পেরেছেন যে এর শেষে ঠিক কি হতে চলেছে। তো শেষের ওই ভয়ানক শকের জন্য আপনি প্রস্তুত তো? সকাল সকাল জয়পুরের অলিগলিতে কুর্তা পরা এক লোককে কয়েকজন তাড়া করতে থাকে। লোকটা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে একটা ছোট্ট লরিতে উঠে পালিয়ে যায়। সারাদিন ঘুরে রাত হতেই লরিটা একটা ধাবার সামনে থামতেই গাড়ির ড্রাইভার জয়েশ লরির পেছন থেকে লোকটাকে নামিয়ে কবজি ডুবিয়ে খেতে বসে। জয়েশ জিজ্ঞেস করে, ওরা আপনাকে ওইভাবে তাড়া করছিল কেন? আনন্দ বলে, আসলে শিবা ভাইয়ের বোনের সাথে 2 দিন হলো রিলেশন হয়েছে। এই খবর শিবা জানতেই আমার পেছনে গুন্ডা পাঠিয়ে দিয়েছে। জয়েশ জিজ্ঞেস করে, তাই শিবা কি কোনো ডন নাকি? আনন্দ হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুই শিবাকে চিনিস না? তার মানে তুই এখানে নতুন? জয়েশ বলে, হ্যাঁ, আমি আসলে বাঙালি, ওখানেই জন্ম আর ওখানেই বড় হয়েছি, তবে এখন আমি সিদ্ধি শহরে থাকি। আমার জন্মস্থান নর্থ বেঙ্গলের জলপাইগুড়িতে, সেখানের হিল ভিউ হাসপাতালে কাজ করতাম, কিন্তু কাজটা ভালো লাগছিল না, তাই এখানে চলে এসেছি। আনন্দ বলে, আমি বর্তমানে গুপ্তা অ্যান্ড গুপ্তা ট্রাভেলসে কাজ করি। মনে করো গুপ্তার কিছু হয়ে গেলে ওই কোম্পানির কর্তা ধর্তা আমি হব। আগে গাজিয়াবাদে ছিলাম, সেখানেও এক মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর এলাকায় জানাজানি হয়ে গেলে পালিয়ে এখানে চলে আসি। জয়েশ হেসে বলে, আপনার ক্যারেক্টারটা আমার বোঝা হয়ে গেছে। আপনি কি আমাকে একটা ভালো কাজ জোগাড় করে দিতে পারবেন, যেখানে ঠিকমতো টাকা আর সম্মান দুটোই পাবো? গুপ্তা ট্রাভেলস এর গুপ্তা তার বন্ধুকে বলে, পরশু নতুন এক টুরিস্টের গ্রুপ আসছে, সেখানে দেশি বিদেশি অনেকেই থাকবে। এমন সময় আমার একজন ভালো বিশ্বস্ত টুরিস্ট গাইডের দরকার। তখনই আনন্দ জয়েশকে নিয়ে এসে বলে, আপনি একটা ভালো টুরিস্ট গাইড খুঁজছিলেন না? একে নিয়ে এসেছি। এ তো ভালো ইংলিশও বলতে পারে। জন্মস্থান জলপাইগুড়িতে। জলপাইগুড়ির নাম শুনতেই গুপ্তার মন নরম হয়ে যায়, কারণ তার মামা বাড়ি নর্থ বেঙ্গলে। তাই হাসতে হাসতে বলে, পরশু আমার গেস্টদেরকে আমির ফোর্ট আর হাওয়া মহল দেখিয়ে নিয়ে আসো। এত সহজে কাজ পেয়ে যাবে জয়েশ নিজেও কল্পনায় ভাবিনি। সেখান থেকে বের হয়ে দুইজন আনন্দের পরিচিত আনোয়ার কাকার দোকানে চা পান করতে আসে। আনোয়ার হাসতে হাসতে আনন্দকে বলে, তোমার কিন্তু এখনো 6 আর এই 2টা মিলিয়ে 8 কাপ চায়ের বিল বাকি। আনন্দ হেসে বলে, যেদিন আমি অনেক টাকার মালিক হব সেদিন তো আপনাকে পুরো দোকানটাই কিনে দিব। এত ভাবার কি আছে? মানে গাছে কাঁঠাল গোফে তেল। আনন্দের সেই অবস্থাই হয়েছে। আনন্দ আনোয়ারের সাথে জয়েশের পরিচয় করিয়ে দেয়। রাতে গুপ্তা খবরে দেখে জয়পুরের বাস ড্রাইভারদের বেতন কমানোর কারণে শহরের সব বাস ড্রাইভার হরতালে নেমেছে। গুপ্তা আনন্দকে কল দিয়ে বলে, পরশু ট্যুরের জন্য যেই গ্রুপটা যাবে সেই বাস তুমি চালাবে, কারণ শহরের সব বাস ড্রাইভার হরতালে নেমেছে। আনন্দের ইচ্ছা না থাকলেও সে রাজি হয়ে যায়। 2 দিন পর ট্যুরিস্ট গুপ্তা ট্রাভেলস এর বাসের কাছে পৌঁছাতেই জয়েশ সবাইকে নিজের পরিচয় আর ভিজিটিং কার্ড দিয়ে বাসে উঠতে বলে। ড্রাইভারকে গাড়ি চালাতে বলতে গেলে দেখে সেখানে আনন্দ বসা। আনন্দ বলে, কি আর করার,
গুপ্তাকে খুশি করতে চলে আসলাম, চল দুই বন্ধু একটা ট্যুর দিয়ে আসি। জয়েশও অনেক খুশি হয়ে যায়। জয়েশ টুরিস্টদের বলে, আজ আমরা বিভিন্ন কেল্লা আর মার্কেট এরিয়া ঘুরে দেখব, আর বাসের উপরে আপনাদের জন্য বিশেষ প্রোগ্রামের ব্যবস্থা করেছি। ইজাবেলা নামের একজন পাশের টুরিস্ট শেইলিকে বলে, চলো আমরাও উপরে যাই। শেইলি বিরক্ত হয়ে বলে, না আমি এখানেই ঠিক আছি। ইজা খুশি মনে উপরে আসতেই দেখে কাওয়ালি গানের আসর বসেছে। তাদের সাথে জয়েশও মন খুলে গান গাচ্ছে। প্রথম দেখাতেই তাদের একে অপরকে বেশ ভালোই লাগে। আনন্দে কি আর চুপ করে থাকবে, সেও শেইলিকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আমার ফোর্টের বাজার মরুভূমিতে উঠে সফর টুরিস্ট দলকে নিয়ে এভাবেই জয়েশ আর আনন্দ ঘুরতে থাকে। সবাইকে ড্রিঙ্কস দেওয়ার সময় একটা বাবাকে তার ছেলের মাথায় পাগড়ি বাঁধতে দেখে জয়েশ মন খারাপ করে তাকিয়ে থাকে। জয়েশের এমন মন খারাপ দেখে ইজা তার ছবি তুলে নেয়। এই বড় দুনিয়ায় জয়েশের নিজের বলতে তেমন কেউই নেই, এটা ভেবেই তার মন খারাপ হচ্ছে দেখে আনন্দে এসে তার মন ভালো করতে দুষ্টুমি করতে থাকে। এদেরকে দেখে সব টুরিস্টরাও আনন্দে নাচতে থাকে। এক কথায় সবাই এই ট্যুর অনেক এনজয় করছে। রাতে হোটেলে ঢোকার সময় আনন্দ মজা করে বলে, তুই তো হেভি নাচ দিচ্ছিলি, আর তোকে দেখে ওই মেয়েটা তো হা করে তাকিয়েছিল। তখনই ইজা এসে বলে, তুমি আসলে খুবই ভালো নাচ করো, আমাকে কিছু স্টেপ শেখাবে? আমার মা হিন্দি মুভি অনেক পছন্দ করে, তাই তাকে সারপ্রাইজ দিব। জয়েশ খুশি হয়ে বলে, ঠিক আছে, কাল সকালে দেখা হবে। ইজা ভেতরে আসতেই তার সাথে শেইলির দেখা হয়। শেইলি বলে, সকালের ব্যবহারের জন্য সত্যিই সরি, আসলে আমি এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত, এই জন্যই ট্যুরে এসেছি। ইজা বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার সব কথা শুনবো। শেইলি বলে, তাহলে আমার রুমেই চলো। দুইজনে রুমের দিকে এগোতেই যাবে, তখনই জোরে একটা শব্দ হলে তাকিয়ে দেখে রাজেশ নামের এক বয়স্ক লোক এতটা ড্রিঙ্কস করেছে যে ঠিক মতো চলতেও পারছে না। ইজা শেইলিকে নিয়ে তাকে সাহায্য করতে আসলেই দেখে সে শেইলির রুমকে নিজের রুম ভাবছে। শেইলি রাজেশের চাবি নিয়ে দেখিয়ে দেয় যে রাজেশের রুম আসলে পাশেরটা। মাতাল রাজেশ কোন রকমে ঢুলতে ঢুলতে রুমের সামনে আসে। শেইলি ইজাকে নিয়ে রুমের ভেতরে চলে গেলেই রাজেশ কেমন ভাবে যেন সেদিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে জয়েশ আর আনন্দকে গল্প করতে দেখে শেইলি বাস থেকে নেমে ফোর্টের দিকে যেতেই আনন্দ বলে, আমার না শেইলিকে অনেক ভালো লেগেছে। জয়েশ বলে, আগে এদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর তোর কথা শুনবো। সুদর্শন নগরের কেল্লা দেখাতে সবাইকে ভেতরে দিয়ে জয়েশ কেল্লা ছাদে স্মোক করতে আসে। নিচ থেকে আনন্দ ইশারায় বলে, আর কতক্ষণ থাকবি? তখনই পেছন থেকে ইজা এসে হিন্দিতে বলে, আপনি ভেতরে আসবেন না? জয়েশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি হিন্দি পারেন? ইজা বলে, আসলে আমার মা ইন্ডিয়ান, তাই আমার ভাই আর আমি দুজনেই হিন্দি পারি। জয়েশ কথায় কথায় ম্যাম বলছে দেখে ইজা বলে, তুমি আমাকে ইজা নামেই ডাকতে পারো। তা তোমার জন্মস্থান কোথায়? জয়েশ জানায় নর্থ বেঙ্গলের জলপাইগুড়িতে। ইজা জানায় তার জন্ম এই জয়পুরেই হয়েছিল। এরপর তারা মুম্বাইতে শিফট হয়। তারপর তার 10 বছর বয়সে পুরো পরিবার লন্ডন চলে যায়। এরপর আর ইন্ডিয়ায় আসার সুযোগ হয়নি, তাই সে নতুন মেমোরি বানাতে এসেছে। তবে যে কোনো সফরে মনের মতো কেউ থাকলে সেটা মেমোরেবল হয়ে যায়, তাই না? জয়েশ জিজ্ঞেস করে, তা আপনি কি এমন মনের মতো কাউকে পেলেন? ইজা লাজুক হাসি দিয়ে বলে, হয়তোবা পেয়ে গেছি। জয়েশ বলে, ঠিক আছে, কাল সকাল 6টায় উঠে রুমের বাইরে অপেক্ষা করবেন, বলেই রহস্যময় এক হাসি দিয়ে চলে যায়। পরের দিন সকালে দুজন সাইকেলে করে জয়পুর শহর ঘুরতে বের হয়। ইজা বলে, তোমাকে দেখে মনেই হয় না যে তুমি ফুল টাইম ট্যুর গাইডের কাজ করো। জয়েশ বলে, ঠিকই ধরেছ, আমি এই পর্যন্ত 3টা আলাদা আলাদা শহরে কাজ করেছি। বাবার ব্যবসায় সাহায্য করেছি, একটা চা বাগানে কাজও করেছি, আর এখন নিজের ছোট একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি। জয়েশ ইজাকে তাদের পরিচিত আনোয়ার চাচার দোকানে নিয়ে এসে ইজাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। কথায় কথায় জয়েশ জানায়, আপাতত আমি এই পাশের বস্তিতেই ছোট একটা রুম ভাড়া নিয়ে থাকি। ইজা বলে, স্বপ্ন যখন দেখছই সেটা একটু বড় করে দেখলে অসুবিধা কি? হতেও পারে লন্ডনে তোমার একটা বাসা হবে। জয়েশ জিজ্ঞেস করে, তা আপনার পছন্দের গানের নাম কি? ইজা বলে, সে এলভিস এর ইন দা গেটো গানটা খুব পছন্দ করে। জয়েশ বলে, আমি স্কুলে একটা রবীন্দ্র সঙ্গীত শিখেছিলাম যার নাম আমি চিনি গো চিনি তোমারে, ওটাই আমার পছন্দের গান। রাতে জয়েশ আনন্দকে বলে, ইজা অনেক ভালো একটা মেয়ে, কিন্তু কেন যেন আমার একটু ভয় করছে, যদি সে আমাকে বখাটে ভাবে। আনন্দ জিজ্ঞেস করে, তা সকালে ঘুরতে যাওয়ার আইডিয়াটা কার ছিল? জয়েশ বলে, সেটা জারি হোক না কেন, তবে আমাদের মধ্যে কিছু হওয়ার চান্স নেই, ও আমার টাইপের না। আনন্দ বলে, এটাই তো আমাদের সমস্যা। এই যেমন শেইলিকে আমার এত ভালো লাগে, সকাল থেকে ভাব
ভাবছি ওকে গিয়ে মনের কথা বলবো, কিন্তু সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। এদিকে ইজা বসে শেইলির জীবনে সব ট্রমার কথা শুনছে। শেইলি জানায় ইয়াস নামে তার এক বয়ফ্রেন্ড ছিল। সে প্রতি শনিবার ক্লাবে গান গায়, আর সেখানেই সানা নামের ওই শয়তান মেয়েটা আসে। মাত্র 2 সপ্তাহ হয়েছে সানার সাথে ইয়াসের পরিচয়, তার জন্য সে শেইলিকে ক্লাব থেকে বের করে দিয়েছে। তখনই জয়েশ আর আনন্দকে দেখে ইজা বলে তাদের সাথে বসতে, তবে তারা এসে বসতেই শেইলি বেশ বিরক্ত হয়ে যায়। শেইলি আনন্দকে জিজ্ঞেস করে, তুমিও কি গান গাইতে পারো নাকি? আনন্দ বলে, আমার বাবা অনেক ভালো গান গাইতো, যদিও আমার বাবা পঞ্চায়েত প্রধান ছিল, একবার সুর ধরলে পুরো মহল জমিয়ে রাখতো। তবে আমি আমার মায়ের কাছে বড় হয়েছি, তাই আর গানটা শেখা হয়নি। ছোট থেকেই আমার জীবনটা গাড়ির চাকার মতো ঘুরতেই আছে। তবে এখন আমি প্রমোশন পেয়ে গুপ্তাজির ম্যানেজার হয়ে গেছি, এখন তো আমার অনেক সম্মান। রাতে উদয়পুরে আরো কিছু ফরেনারদেরকে নিয়ে যেতে হবে। শেইলি বলে, নিজের ঢোল পিটানোটা বন্ধ করো, সম্মান কখনো বলে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? শেইলির কথা শুনে আনন্দের অনেক খারাপ লাগে, আর বাকিরাও বেশ বিব্রত হয়ে যায়। আনন্দ রেগে শেইলিকে কয়েকটা খোঁটা মারলেই পরিস্থিতি খারাপ দেখে জয়েশ বলে, কাল সকাল সকাল বের হতে হবে, এখন উঠি বলে আনন্দকে টানতে টানতে সেখান থেকে চলে যায়। তখনই ইজার মা ভিডিও কল দিলে সে কথা বলতে সাইডে যায়। শেইলি একা বসে আছে দেখে রাজেশ এসে শেইলিকে বলে, আমি তো আপনাকে আপনার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। শেইলি তার নাম বলতেই রাজেশও তার নাম বলে, আমরা যেহেতু পাশাপাশি রুমে থাকি, আপনি চাইলে আমরা বন্ধু হতে পারি। শেইলি বিরক্ত হয়ে বলে, তার আর দরকার নেই। রাজেশ জিজ্ঞেস করে, কিন্তু কেন? শেইলি রেগে রাজেশকে একটা থাপ্পড় দিয়ে বলে, কারণ আমি বলেছি তাই। শেইলির বেশ অসুস্থ লাগলে সে তার রুমে ফিরে আসে। কিছুক্ষণ পর মাতাল রাজেশ এসে শেইলির রুমের দরজায় কান পেতে শেইলি কি করছে তা বোঝার চেষ্টা করতে থাকে। এদিকে জয়েশ কেবলই গোসল করে বের হয়েছে। তখনই দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে দরজা খুলতেই দেখে ইজা দাঁড়িয়ে আছে। ওয়াইনের বোতল হাতে নিয়ে ইজা সোজা রুমের ভিতরে ঢুকে বলে, এখনো তো তোমার রুম ঘুরে দেখালে না? মাতাল ইজাকে দেখে জয়েশ বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্কস করেছো। ইজা এসব কথায় পাত্তা না দিয়ে জয়েশকে জড়িয়ে ধরতে গেলেই জয়েশ তাড়াতাড়ি সরে যেতে চায়। জয়েশের এমন আচরণে ইজা জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো না, নাকি আমি অতটা ভালো মেয়ে না? জয়েশ যতই ইজাকে সরানোর চেষ্টা করে ইজা ততই তার কাছে আসে। হঠাৎ ইজা জয়েশের পছন্দের গান আমি চিনি গো চিনি গাইতে শুরু করলেই জয়েশ আর ইজাকে আটকায় না। মাঝরাতে ইজাকে ঘুমাতে দেখে জয়েশ বারান্দায় এসে স্মোক করতে করতে ইজা আর তার কথাই ভাবতে থাকে। পরের দিন সকালে জয়েশ লিস্টের নাম অনুযায়ী সবাইকে এক এক করে বাসে ওঠায়। ইজা আসতেই জয়েশ জিজ্ঞেস করে, শেইলি কোথায়? ইজা বলে, তা তো আমি জানি না, তাকে আমি সকালেও ব্রেকফাস্ট করতে দেখিনি, এখনই কল করছি। এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে আনন্দ হর্ন বাজাতে থাকলে জয়েশ ইশারায় তাকে অপেক্ষা করতে বলে, কিন্তু আনন্দকে দেখে বোঝাই যাচ্ছে সে কেমন যেন ঘাবড়ে আছে। ইজা শেইলিকে ফোনে না পেয়ে বলে, 2 মিনিট অপেক্ষা করো, আমি গিয়ে ওর রুমে চেক করে আসি, হয়তো সে এখনো ঘুমাচ্ছে। বলেই সে শেইলির রুমে আসতেই দেখে রুমে তালা ঝুলছে। একজনের স্টাফকে যেতে দেখে জিজ্ঞেস করে, আপনি কি এই রুমের ম্যাডামকে দেখেছেন? স্টাফ বলে, না তো। লিফট থেকে নামতেই তাদের ট্যুর গ্রুপের এক কাপল জানায় তারা আর বাসে জার্নি করবে না, তাদের গাড়ি নিয়ে এসেছে, ইজা চাইলে সেই গাড়িটা নিতে পারে। ইজার রাতে দেখা হবে বলে সেখান থেকে সোজা রিসিপশনে আসতেই দেখে জয়েশ তখন শেইলির ব্যাপারে রিসিপশনিস্টের সাথে কথা বলছে। ইজা জয়েশকে বলে, রুমে তো তালা ঝুলছে। ইজা দ্রুত রিসিপশনিস্টকে জানায়, আমাদের গ্রুপে শেইলি রেসপন্স করছে না। রিসিপশনিস্ট বলে, আমি ম্যানেজারের সাথে কথা বলে জানাচ্ছি। কিছুক্ষণ পরে ম্যানেজার হরিশ এসে বলে, শেইলি ম্যাডাম তার রুমে নেই, আমরা মাস্টার কি দিয়ে রুম চেক করে দেখেছি, তার রুমের চাবি পেছনের বাগানে পাওয়া গেছে। যদিও আমাদের পুলিশের খবর দেওয়া উচিত, কিন্তু যেহেতু আপনাদের গ্রুপের মেম্বার তাই আমরা আপনাদেরকে প্রথমে জানালাম। জয়েশ বলে, আপনি এখনই পুলিশকে খবর দিন, আমি গুপ্তার সাথে কথা বলছি। জয়েশ বেশ চিন্তিত হয়ে গুপ্তাকে কল করে বলে, আমাদের একটা গেস্টকে পাওয়া যাচ্ছে না, জলদি এখানে আসেন। এই কথা শুনে গুপ্তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসলে অফিসার সুরি জয়েশকে জিজ্ঞেস করে, এই গুপ্তা ট্যুর আপনি সামলাচ্ছেন তাই না? আপনার গ্রুপের সবাইকে ডেকে আনেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। জয়েশ সবাইকে ডাকতে গেলে সুরি 2 জন অফিসারকে হোটেলের চারপাশে তল্লাশি করতে পাঠায়। সুরি ম্যানেজার হরিশের সাথে শেইলির রুমে সার্চ করতে আসে। দরজা খুলতেই দেখা যায় পুরো রুম ফাঁকা। রুমের অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। সবাই মিলে পুরো রুম তল্লাশি করতে থাকে। সুরি হঠাৎ খেয়াল করে দেয়ালের কোনায় রক্তের দাগ। এদিকে জয়েশ ইজাকে বলে, এমনটা কিভাবে হতে পারে? শেইলি তো গতকাল তার
রুমে গিয়েছিল। ইজা ইশারা করে রাজেশকে দেখায়। শেইলির রুমের আলমারি খুলতেই সুরি লক্ষ্য করে সব জামা কাপড় এখনো সেখানেই আছে। সুরি হরিশকে জিজ্ঞেস করে শেইলি কি এখানে একাই রম্ব করেছিল? এত জামা কাপড় দেখে তো মনে হচ্ছে সে অনেক লম্বা ট্যুরের প্ল্যান নিয়ে এসেছে। হরিশ বলে গুপ্তা ট্যুর চলে যাওয়ার পরও তার বেশ কয়েকদিন থাকার প্ল্যান ছিল। সুরি একটা ছোট্ট ল্যাগেজ দেখে অবাক হয়ে বলে এতগুলো জামা কাপড় সে এই ছোট্ট একটা ল্যাগেজের মধ্যে কিভাবে নিয়ে এসেছে? হন্তদন্ত হয়ে গুপ্তা তখন হোটেলে আসে। এদিকে সুরি রুম থেকে বের হতেই রুমের বাইরে সিসিটিভি ক্যামেরা দেখে হরিশকে বলে আপনি বলেছিলেন আপনি নিচের ক্যামেরাগুলোর ফুটেজ দেখেছেন, তাহলে এই ক্যামেরার ফুটেজ কোথায়? হরিশ আমতা আমতা করে বলে চলুন দেখাচ্ছি। এদিকে গুপ্তাকে জয়েশ বলে আমরা এখনো কিছুই জানি না, যদিও আমার একজনের উপরে সন্দেহ আছে বলে ইশারায় রাজেশকে দেখায়। গুপ্তা অবাক হয়ে তাকালে জয়েশ বলে আমরা আসার পর থেকে এই লোক শেইলির দিকে বাজে নজরে তাকিয়েছিল। অন্যদিকে সুরি ফুটেজে দেখে মাতাল শেইলি ঢুলতে ঢুলতে তার রুমে ঢুকছে। এর পরের ফুটেজ দেখে তারা হতবাক হয়ে যায়। রিসিপশনে অদিতি স্টাফদেরকে ডেকে জিজ্ঞেস করে আপনাদের মধ্যে ইন্তেকাবকে? ইন্তেকাব এগিয়ে আসলে সে জিজ্ঞেস করে বলো তুমি কি দেখেছো? ইন্তেকাব জানায় আমি আজ সকালে যখন ডিউটিতে এসেছিলাম তখন শেইলি ম্যাডামের রুমের চাবি ঝোপের মধ্যে পেয়েছি, পরে আমি সেটা রিসিপশনে জমা দিয়ে দিই। অদিতি গেস্টদেরকে বলে এখানে কে শেইলির সবচেয়ে বেশি ক্লোজ ছিল? ইজা বলে শেইলি আমাকে তার বয়ফ্রেন্ডের কথা বলেছিল, তার মন খুবই খারাপ ছিল, তার বয়ফ্রেন্ড তাকে ব্ল্যাকমেইল করছিল, সে একটু মানসিক শান্তি চাচ্ছিল তাই দিল্লি থেকে জয়পুর ট্যুরে আসে। অদিতি জিজ্ঞেস করে শেইলিকে তার বয়ফ্রেন্ডের নাম বলেছে? ইজা একটু মনে করে বলে হ্যাঁ ইয়াশ এমনই একটা নাম বলেছিল। সুরি সেখানে এসে সব গেস্টকে বলে আপনারা আপাতত কয়েকদিন এই হোটেলেই থাকুন, আমরা হয়তো আপনাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায়ও ডাকতে পারি, শেইলি আপনাদের কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমাদেরকে জানাবেন। সুরি গুপ্তাকে বলে আপনাকে আমাদের সাথে যেতে হবে। যাওয়ার সময় সে ইশারা করে রাজেশকেও তার সাথে নিয়ে যেতে বলে। গাড়ির কাছে এসে সুরি বলে আপনি জানেন না যে আপনার টুরিস্ট টিমে কি হচ্ছে? গুপ্তা বলে এমন কোনো ঘটনা আমার কোম্পানিতে আগে কখনোই হয়নি, এই জন্যই তো খবর পেতেই ছুটে এসেছি। পুলিশ যেতেই ইজা বলে চলো না বাইরে কোথাও ঘুরে আসি, এরপর তো পুলিশের তদন্ত চলতেই থাকবে, তাই কোথাও গিয়ে মনটা হালকা করে আসি। ইজার কথায় জয়েশের ধ্যান ভাঙে। জয়েশ আনমনেই বলে কোথায় যাবে? আর এখানে গাড়ি ছাড়া কোথাও যাওয়াও যাবে না। ইজা দ্রুত সেই বয়স্ক দম্পতি থেকে গাড়ি নিয়ে আসে। সুরি রাজেশকে ফোনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছিলেন? রাজেশ বলে আমি জানি না, আমি কিছুই করিনি, আমি শুধু একটু ড্রিঙ্কস করেছিলাম, এরপর শেইলি তার ঘরে চলে যায়। তবে কৌতূহলবশত দরজায় কান পাতলেই আমি ভিতর থেকে শেইলির চিৎকারের আওয়াজ পেয়েছিলাম, হয়তো সে কারোর সাথে ঝগড়া করছিল। সুরি রেগে বলে একা মেয়ে পেয়ে তাকে বিরক্ত করছিলে তাই না? এই ট্যুরে আসলে কেন এসেছো? রাজেশ বলে আমি বিজনেস ট্রিপে দিল্লি থেকে জয়পুর এসেছিলাম, কাজটা আগে আগেই শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এক সপ্তাহের একটা ট্যুর দেই। অদিতি হঠাৎ এসে সুরিকে ডেকে একটা ফুটেজ দেখিয়ে বলে আমরা তো এটা খেয়ালই করিনি যে শেইলি রুমের বাইরে যেই ক্যামেরা আছে সেখানে 3:20 থেকে প্রায় 40 মিনিটের ফুটেজ মিসিং। সিঁড়ির ফুটেজে দেখা যাচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে কেউ একজন 3:20 দিকে একটা ভারী সুটকেস নিয়ে নামছে। সুরি জিজ্ঞেস করে এই ছেলেটাকে? অদিতি বলে তা জানি না, সকালে হোটেলে একে তো দেখিনি। এদিকে বারে জয়েশকে চিন্তায় দেখে ইদা জিজ্ঞেস করে কি হয়েছে? জয়েশ বলে আসলে আমার এক বন্ধু আমার কল রিসিভ করছে না, তাই একটু চিন্তায় আছি। থানায় অদিতি গুপ্তাকে সেই ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে আপনি কে কে চেনেন? গুপ্তা বলে এ তো আমার ম্যানেজার, এবার ট্যুরের বাস সেই চালাচ্ছিল। জয়েশ ইজাকে বলে আমি আমার বন্ধুকে বলেছিলাম শেইলিকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে একবারও কি হয়েছে তা জানার চেষ্টা করেনি। সকালে যখন পুলিশ এসেছিল তখনও সে হোটেলে ছিল না, হয়তো সে শেইলির সাথে কিছু একটা করেছে। থানায় সুরি বলে তাহলে এই সুটকেসেই শেইলি আছে, না হলে সকালে আনন্দ হোটেলে কেন ছিল না? গুপ্তা বলে ওর আজ রাতেই আর একটা গ্রুপ নিয়ে উদয়পুর যাওয়ার কথা, সে তো সকালে ডিউটিতেও এসেছিল। সুরি বলে তাহলে এই আনন্দ এখন মিসিং কেন, আর আপনি আমাদেরকে কেন জানাননি? গুপ্তা আমতা আমতা করে বলে আসলে আমি ভুলে গিয়েছিলাম। সুরি দ্রুত জয়পুর থেকে বাইরে যাওয়ার
প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসানোর আদেশ দিয়ে দেয়। চেকপোস্টে পুলিশ এক একটা গাড়ি চেক করছে। তখনই ট্যুরের বাস নিয়ে আনন্দ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশের চেকপোস্ট দেখে আনন্দ ভয়ে গাড়ি ইউটার্নে নিতেই পুলিশও গাড়ি নিয়ে তার পিছু করে। আনন্দ এবার প্রাণপণে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত গাড়ির টায়ার বরাবর গুলি চালায়। সাথে সাথেই টায়ার পাংচার হয়ে গেলে জয়েশ বাস থেকে নেমে দৌড়ে পালায়। তখনই সুরি এসে আনন্দর পায়ে গুলি করতেই সে সেখানেই বসে পড়ে। জয়েশ আর ইজা গাড়ি নিয়ে হোটেলের দিকে ফিরতে থাকে। এদিকে সুরি আনন্দকে পুলিশের ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছে। আনন্দ অনুরোধ করে বলে, আমি কি একটা কল করতে পারি? সুরি পারমিশন দিতেই আনন্দ তার নম্বর থেকে জয়েশকে কল করে। ইজা কল রিসিভ করতে বলে জয়েশ কেন যেন অন্যমনস্ক হয়ে যায়। তার গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যায়। তখনই তাদের গাড়িতে ভারী কিছু একটা জোরে ধাক্কা খেয়ে পাশের নালায় গিয়ে পড়ে। ইজা প্রচন্ড ভয় আর অস্থিরতা নিয়ে বলে, আমাদের এখনই গিয়ে চেক করা উচিত। জয়েশ বলে, এখন চেক করতে গেলে আমরা অনেক বড় ঝামেলায় পড়ে যাব, কারণ আমরা দুইজনই ড্রিঙ্কস করেছি। ইজা আর কোনো উপায় না পেয়ে চুপ করে থাকে। এদিকে সুরি রেগে আনন্দকে একটা থাপ্পড় দিয়ে বলে, সত্যি করে বল, তুই শেলির সাথে কি করেছিস? আনন্দ বলে, আমি কিছুই করিনি, সব তো ওই জয়েশ করেছে। পরের দিন সকালে শেলির মা আর বাবা থানায় আসলে সুরি জিজ্ঞেস করে, আপনার মেয়ে জয়পুর এসেছে, এটা কি জানতেন? শেলির বাবা বলে, শেলি বলেছিল সে অফিসের কাজের অনেক প্রেসারে আছে, তাই জয়পুরে ট্যুরে যেতে চাচ্ছে। আর এমনিতেও তার ব্যক্তিগত ব্যাপারে আমরা তেমন একটা জানি না, তবে বেশ কয়েকদিন ধরে সে বেশ ডিস্টার্ব ছিল, ফোনে কারোর সাথে ঝগড়া করত। সুরি জিজ্ঞেস করে, ওর কি কোনো বয়ফ্রেন্ড ছিল? শেলির বাবা বলে, বয়ফ্রেন্ডের নাম ইয়াশ, কিন্তু এখনো সম্পর্ক আছে কিনা তা জানি না। সুরি জিজ্ঞেস করে, শেলির সাথে আপনাদের শেষ কবে কথা হয়েছে? শেলির মা জানায়, যেদিন জয়পুরে পৌঁছেছিল সেদিনই আমাদেরকে কল দিয়ে জানিয়েছিল। সুরি অবাক হয়ে বলে, এরপর আর কোনো কথাই হয়নি? শেলির বাবা বলে, শেলি আমাদেরকে যতটুকু জানাতো ততটুকুই জানতাম। আমাদের জানা মতে সে একটা আইটি কোম্পানিতে কাজ করত। কোম্পানির নাম জানি না, তবে অফিসটা গুরগাঁওতে। সুরি হতবাক হয়ে বলে, আপনাদের মেয়ে কোথায় কাজ করে আপনারা তাও জানেন না? শেলির মা বলে, ও আসলে আমাদের সাথে ঠিকমতো কথাও বলতো না, কথা বলতে গেলেই ঝগড়া করত, তাই বেশি কিছু জিজ্ঞেস করতাম না। সুরি জানায় তাদেরকে কয়েকদিনের জন্য জয়পুরেই থাকতে হবে। ইজা ঘুম থেকে উঠতেই অনুভব করে তার পেটে কেমন যেন একটা ব্যথা করছে। আশেপাশে জয়েশকে খুঁজে না পেয়ে সে জয়েশকে কল করতেই দেখে তার ফোন বন্ধ। জয়েশের সিগারেটের কাভার দেখে জলদি সেখান থেকে একটা সিগারেট বের করতে গেলেই তার মধ্যে থেকে একটা চাবি পড়ে যায়। ইজা চাবি দেখে কিছু একটা বুঝে কেমন যেন গভীর চিন্তায় পড়ে যায়। থানায় সুরি আর অদিতি আনন্দের সেলে আসলে আনন্দ বলে, আমি কিছুই জানি না, যা করেছে ওই জয়েশই করেছে। এই কথা শুনে সুরি আর অদিতি আনন্দকে ইচ্ছা মতো মারতে থাকে। এত মার সহ্য করতে না পেরে আনন্দ বলে, জয়েশকে জিজ্ঞেস করেন, ও জানে যে শেলি কোথায়। এই কথা শুনে অদিতি আনন্দকে আরো জোরে জোরে মারতে মারতে জিজ্ঞেস করে, সত্যি করে বল, তুই শেলির সাথে কি করেছিস? আনন্দ কান্না করতে করতে বলে, আমি শেলিকে পছন্দ করতাম। সেদিন রাতে পার্টিতে নেশার ঘরে আমি তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তার সাথে তেমন কিছুই করিনি। সে সবার সামনে প্রচুর রেগে আমাকে অপমান করে, তাই আমি তার রুমে গিয়ে তার থেকে ক্ষমা চাইতে গিয়েছিলাম। গল্প চলে আসে সেই রাতে। আনন্দ দরজা নক করতেই শেলি দরজা খুলে দেয়। আনন্দ বলে, আমি আসলে সন্ধ্যাবেলার অমন ব্যবহারের জন্য সরি বলতে এসেছি, তখন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম। মাতাল শেলি কোনো মতে বিছানার উপরে বসে বলে, এখান থেকে চলে যাও। আনন্দ বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার আপনাকে অনেক ভালো লাগে, জানি আমাদের মধ্যে কখনোই কিছু হবে না, তাও বলে দিলাম, না হলে হয়তো পরে আফসোস হতো। শেলি চিৎকার করে বলে, নিজের সীমার মধ্যে থাকো, এখনই বেরিয়ে যাও, নয়তো আমি হোটেলের স্টাফ ডাকবো। আনন্দ বের হতে গেলেই শেলি পিছন থেকে তাকে গালি দেয়। আনন্দ রেগে বলে, খবরদার মা তুলে গালি দিবেন না। শেলি রেগে উল্টা আনন্দকে ধাক্কা মারতে থাকলে আনন্দ প্রচন্ড রেগে তার গলা টিপে ধরে ধাক্কা দিয়ে ফেলে বলে, তুই আসলে এমন ব্যবহারেরই যোগ্য, আমি তোকে ভালোবাসতাম। শেলি রেগে আনন্দের মুখে থুতু মারতেই আনন্দের মাথায় এবার রক্ত উঠে যায়। কিছুক্ষণ মুখ চেপে ধরতেই শেলি সেখানেই মারা যায়। শেলির কোনো নড়াচড়া না দেখে আনন্দ বুঝে যায় সে ভয়ানক এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। দিশেহারা হয়ে সেখানে বসেই কান্না করতে থাকে। নিজেকে কোনো রকমের সামলে দ্রুত দরজা বন্ধ করে লাগেজের সব জামা কাপড় বের করে
করে আলমারিতে গুছিয়ে রাখে। শেইলির লাশকে লাগেজে ভরে সবার চোখের আড়াল থেকে পেছনের সিঁড়ি দিয়ে নামিয়ে নেয়। লাগেজ নিয়ে যাওয়ার সময় শেইলির ঘরের চাবিটা সেখানেই পড়ে যায়। জয়েশ তখন বেলকনিতে স্মোক করছিল। এত রাতে আনন্দকে লাগেজ নিয়ে হোটেলের বাইরের দিকে যেতে দেখে সে অবাক হয়ে তাকায়। এসব শুনে সুরি রেগে আনন্দকে ইচ্ছা মতো মারতে থাকে। আনন্দ হাত জোর করে বলে, আমি ওকে মারতে চাইনি, জানি না কিভাবে ওর মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আনন্দ যখন লাগেজ নিয়ে চলে যাচ্ছিল তখন জয়েশ তার কাছে এসে বলে, তুমি এই সময় কোথায় যাচ্ছ? আনন্দ কান্না করতে করতে বলে, আমার জীবন শেষ হয়ে যাবে, দয়া করে আমাকে সাহায্য করো। জয়েশ দেখে সুটকেসের মধ্যে শেইলির লাশ পড়ে আছে। জয়েশ দ্রুত শেইলির কাছে গিয়ে চেক করে বলে, ওর তো এখনো নিঃশ্বাস চলছে, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও। জয়েশ শেইলিকে কোলে তুলে রাস্তার দিকে এগোতে থাকে। তখনই চায়ের দোকানদার আনোয়ার সাইকেল নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। আনোয়ার বলে, এর কি হয়েছে? জয়েশ বলে, আমাদের একটা গেস্ট অনেক বাজে ভাবে আঘাত পেয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। এরপর আনোয়ার আর জয়েশ মিলে শেইলিকে সাইকেলে ওঠায়। আড়াল থেকে আনন্দ এসব দেখে সেখান থেকে পালিয়ে যায়। অদিতি পুরো ঘটনা শুনে আনন্দকে মারতে মারতে বলে, তাহলে সিসিটিভি ফুটেজ কিভাবে ডিলিট করেছো? আনন্দ বলে, বিভোর নামের এক স্টাফকে ঘুষ দিয়েছিলাম যেন সে ফুটেজ ডিলিট করে দেয়। সুরি অদিতিকে বলে, বিভোর আর ওই ম্যানেজারকে এখনই অ্যারেস্ট করো। এরপর সে আনন্দকে চেপে ধরে বলে, তোমার সাথে ওই জয়েশের পরিচয় কিভাবে হয়েছিল? আনন্দ বলে, কয়েকদিন আগেই আমাদের রাস্তায় দেখা হয়েছিল। সে বলেছিল জয়পুরের নতুন এসেছে, সে নর্থ বেঙ্গল থেকে এসেছিল, ওখানে যে কাজ করত সেটা ভালো লাগতো না, তাই কাজের সন্ধানে এখানে এসেছে। ওর একটা আইডি প্রুফ আমার ফোনে আছে। আমাকে বলেছিল সে হিলভিউ নামের একটা হাসপাতালে আগে কাজ করত। ইজা জয়েশের খোঁজ করতে চায়ের দোকানের পাশের ওই বস্তিতে আসে। জয়েশের রুমের বাইরে আসতেই সেই চাবিটা তালায় দিতেই দরজা খুলে যায়। ভেতরে যেতেই সে একটা অদ্ভুত পচা গন্ধ পায়। ঈশা ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে আসতেই দেখে শেইলির লাশ পড়ে আছে। চারপাশে অনেকগুলো কেমিক্যালের বোতল পড়ে আছে। থানায় সুরিকে অদিতি কল দিয়ে বলে, জয়েশ আনন্দকে যে আইডি কার্ড দিয়েছে সেখানে থাকা অ্যাড্রেসটা নকল। আমার তো মনে হয় পুরো আইডি কার্ডটাই নকল, আমরা ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছি। অদিতি থানায় আসতেই পুরো কেস নিয়ে একটা চার্ট বানিয়ে বলে, শেইলির মারা যাওয়ার এক্সাক্ট সময় তো পোস্টমর্টম রিপোর্ট আসলেই জানা যাবে। আমরা শুধু এতটুকুই জানি যে জয়েশ শেইলির লাশ প্রিজার্ভ করার জন্য কোনো একটা কেমিক্যাল ব্যবহার করেছে। পাশ থেকে আরেকজন বলে, আমরা এটা বুঝতে পারছি না যে সে কেমিক্যাল সম্পর্কে জানলো কিভাবে। সুরি বলে, জয়েশ আমাদের ইনফরমেশন দিচ্ছিল কিন্তু এখন সে নিজেই মিসিং। সুরি এবার ইজাকে জিজ্ঞাসাবাদ করতে বলে, আপনি জয়েশকে কিভাবে চেনেন? ইজা বলে, এই ট্যুরেই আমাদের প্রথম দেখা হয়েছে। সুরি জিজ্ঞেস করে, ওর কোনো আচরণে কখনো ওকে সন্দেহ হয়নি? ইজা বলে, না, আমাদের তো আনন্দকে একটু অদ্ভুত মনে হতো। আমি, জয়েশ, শেইলি, এমনকি সবারই এমন মনে হতো, কারণ সে একটু বেশি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করত। এমনকি সেদিন রাতে পার্টিতে সে শেইলির সাথে বেশ ক্লোজ হতে চেয়েছিল, তাই শেইলি অনেক রেগে যায়। আর শেইলি প্রথম থেকেই মানসিকভাবে বেশ ডিস্টার্ব ছিল, কারোর সাথেই ঠিক মতো কথা বলতো না। আমি তাকে জয়েশ আর আনন্দের সাথে কথা বলতে জোর করেছিলাম, কারণ আমি ইন্ডিয়ার এসব ছোট জাত নিচু জাত এগুলো বিশ্বাস করি না। সুরি বলে, আনন্দ সেদিন রাতে শেইলির কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। শেইলি তখন আরো রেগে গিয়ে আনন্দকে গালি দেয়। আনন্দ রেগে যায় আর দুজনের মধ্যে হাতাহাতি হয়। এইসব শুনে ইজা হতবাক হয়ে যায়। অদিতি ইজাকে বলে, জয়েশের আইডি কার্ডে থাকা ঠিকানাটা ভুল, তাহলে ওর অ্যাড্রেস আপনাকে কে দিল? আপনি কি ওখানে আগেও গিয়েছিলেন? ইজা বলে, না, সেদিন সকালে সাইকেল চালাতে চালাতে আমরা ওর বস্তির পাশেই গিয়েছিলাম, আর আজ সকালে তার সিগারেটের বক্সের মধ্যে আমি এই চাবিটা পেয়েছি। পাশ থেকে আরেকজন জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন যে ওই চাবিটা ওখানেই আছে? ইজা বলে, আমি শুধু স্মোক করতে সিগারেট নিতে গিয়েছিলাম, চাবিটা হুট করেই পেয়ে গেছি। সুরি এবার উল্টা ইজাকেই সন্দেহ করে বলে, আমার তো মনে হয় আপনি এসব আগে থেকেই জানতেন আর এসব ওর সাথে আপনি প্ল্যান করেছেন। ইজা রেগে বলে, তাহলে আমি এখন এখানে বসে থাকতাম না, অনেক আগেই ফ্লাইট বুক করে লন্ডন চলে যেতাম আর আপনারা কিছুই করতে পারতেন না। সুরি বলে, আপনি আপনার এই 4 দিনের প্রেমিককে ধরতে আমাদেরকে সাহায্য করতে চাচ্ছেন, এই জন্য ধন্যবাদ। তখনই খবর আসে খালে একটা
একটা লাশ পাওয়া গেছে। ডুবুরিরা ক্রেনের সাহায্যে পানি থেকে একটা লাশ ওঠায়। কিছুক্ষণের মধ্যেই সুরি আর ইজা সেখানে আসে। লাশ দেখে ইজা হতবাক হয়ে বলে, এটা তো সেই চাওয়ালা আনোয়ার চাচার লাশ। সুরি হতবাক হয়ে বলে, সে আবার কে? ইজা বলে, আসলে গত রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। অদিতি আর সুরি একটু সাইডে আসলে সুরি অদিতিকে বলে, এটা সেই আনোয়ার নয় তো যে শেইলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জয়েশকে সাহায্য করেছিল? অদিতি বলে, যদি সেটাই হয় তাহলে জয়েশ ড্রিঙ্কস করে গাড়ি চালানোর নাম করে তার একমাত্র সাক্ষীকেই মেরে ফেলেছে। কারণ আনন্দ আর জয়েশ ছাড়া শুধুমাত্র আনোয়ারই জানতো যে জয়েশ শেইলিকে কোথায় নিয়ে গেছে। সুরির পাশেই আনোয়ার চাচার সাইকেল পড়ে থাকতে দেখে সেটাকেও ফরেন্সিক ল্যাবে নেওয়ার অর্ডার দেয়। সুরি ইজাকে বলে, চলুন আমি আপনাকে হোটেলে রেখে আসছি। ইজা কোনো কথা না বলে সুরির সাথে যেতে রাজি হয়ে গেলে অদিতির কেমন যেন ব্যাপারটা খটকা লাগে। গাড়ি হোটেলে এসে থামতেই সুরি বলে, আমাদের পুলিশদেরকে মাঝে মাঝে সাসপেক্টদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য তাদের উপরে একটু প্রেসার দিতে হয়। যদি আপনার কিছুতে খারাপ লেগে থাকে তার জন্য সরি। ইজা বলে, ইজাকে এখানে নামিয়ে দেওয়ার জন্য সে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে নামতেই তার ফোনে একটা কল আসে। ইজা দেখে তাকে জয়েশ কল করেছে, কিন্তু ততক্ষণে সুরি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ইজা সুরিকে কল করে বলে, জয়েশ আমাকে কল করেছে, আপনি কনফারেন্সে চুপ করে থাকুন। ইজা জয়েশকে কল করতেই জয়েশ কল রিসিভ করে বলে, এখন কোথায় আছো? ইজা রেগে বলে, দিল্লিতে আছি, 2 দিনের মধ্যেই লন্ডন ফিরে যাব। জয়েশ বলে, আমার সাথে দেখা না করেই চলে যাবে? আমার তোমাকে কিছু বলার আছে। আমার মনে হচ্ছে আনন্দ পুলিশের কাছে ধরা পড়ে গেছে আর এখন সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু আমি সত্যি কিছুই করিনি। ওই দিন আনন্দ আর শেলির মধ্যে ঝগড়া হলে আনন্দ তাকে খুব বাজেভাবে মেরে তার লাশকে সুটকেসে ভরে নিয়ে যাচ্ছিল। তখনই আমি তাকে দেখে ফেলি। আমার এটাই ভুল ছিল যে আমি আমার বন্ধুকে সাহায্য করেছি আর সেই বন্ধু এখন আমাকেই ফাঁসানোর চেষ্টা করছে। ইজা জিজ্ঞেস করে, তোমার কেন মনে হচ্ছে আনন্দ তোমাকে ফাঁসাতে চাচ্ছে? জয়েশ বলে, সে নিজেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। জয়পুরের পুলিশ হয়তো আমাকে এখন খুঁজছে। ইজা বলে, পুলিশ তোমাকে তখনই খুঁজবে যখন তুমি কোনো ভুল করবে। তোমার কোনো দোষ না থাকলে তোমার এত ভয় আর চিন্তা কিসের? জয়েশ বলে, তুমি কি যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করতে পারবে? আমি এখন নর্থ বেঙ্গলের চালসাতে আছি। ইজা রেগে বলে, আমি এখন তোমার সাথে দেখা করতে চালসা যাব? জয়েশ তবুও অনুরোধ করলে ইজা বলে, আমি তোমাকে ভেবে বিকালের মধ্যে জানাবো। ফোন রাখার সময় জয়েশ ইজাকে আই লাভ ইউ বলতেই ইজা বাই বলে কলটা কেটে দেয়। সুরি ইজাকে বলে, আমি একটা টিম রেডি করছি, আপনি আমার সাথে নর্থ বেঙ্গলে যাবেন। ইজা বলে, আমি ওকে কল করে জানিয়ে দিব যে আমি যাচ্ছি, কিন্তু তার কি সন্দেহ হবে না যে আমি এত সহজে রাজি হয়ে গেলাম কিভাবে? সুরি বলে, আমার মনে হয় না সে জানে আপনার সাথে পুলিশের যোগাযোগ আছে আর সে আপনাকে বিশ্বাস করে। আপনি তাকে ভালোবাসার কথা বলে ভুলিয়ে রাখুন, আমরা আপনার সিকিউরিটির দিকে সব সময় খেয়াল রাখবো। সুরি আইপিএস নীলেশের বাড়িতে কেসের ব্যাপারে কথা বলতে সে জানায় শেলির সাথে অন্যায় করা হয়নি, বরং তার দম বন্ধ হওয়ার কারণে সে মারা গেছে। আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্টও আছে। নতুন একটা সাসপেক্ট পেয়েছি, সে ট্যুর গাইড যার নাম জয়েশ। তার ঘর থেকে শেলির লাশ পাওয়া গেছে। নীলেশ বলে, কেউ একটা লাশ তার বাড়িতে কেন রাখবে? জয়েশ যে নিজেই ওই লাশটা তার ঘরে রেখেছিল, এটা কি সে নিজে স্বীকার করেছে বা কোনো সাক্ষ্য তাকে দেখেছে? সুরি বলে, সাক্ষ্য তো ছিল একজনই, তার নাম আনোয়ার, তবে আমরা তার লাশও পেয়েছি। নীলেশ বলে, হয়তো আনন্দ নিজেই লাশটা জয়েশের ঘরে রেখে এসেছিল, তাই হুট করেই কোনো সিদ্ধান্ত নিও না। সুরি বলে, শেলির লাশের পর সোডিয়াম নাইট্রাইট নামের এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে যেন লাশটা তাড়াতাড়ি নষ্ট না হয়, যেটা সাধারণ কারোর জানার কথা না। আর জয়েশ ইজাকে চালসাতে দেখা করতে ডেকেছে, এজন্যই আমি আপনার কাছে এসেছি। তার ফোন ট্র্যাক করে জেনেছি তার লোকেশন এখনো চালসার আশেপাশেই আছে। তার কাছে যেতে হলে আমাদের ইজাকে লাগবে, কিন্তু ইজা তো ব্রিটিশ সিটিজেন। নীলেশ বলে, ঠিক আছে, আমি নর্থ বেঙ্গলের পুলিশের সাথে কথা বলছি, তোমরা কাল সকালেই বেরিয়ে পড়ো, আর মনে রেখো ইজার নিরাপত্তার দায়িত্ব তোমাদের হাতে। পরের দিন সকালের ফ্লাইটেই সুরি, ইজা আর তার পুরো টিম নিয়ে জলপাইগুড়িতে চলে আসে। সুরি আর অদিতি থানায় অফিসার বিনোদের সাথে দেখা করতে আসলে বিনোদ জয়েশের ছবি দেখে বলে, আমার কাছে একজন অফিসার আছে, তার সাথে আপনাদের পরিচয় করা দরকার। আসলে এই ডিপার্টমেন্টে সেই সবচেয়ে ভালো করে জয়েশকে চেনে। তখনই অফিসার দাস আসলে বিনোদ তাকে জয়েশের কথা বলতেই দাস হাসতে হাসতে সুরি আর অদিতিকে জিজ্ঞেস করে, জয়পুরে যোগেশ আবার নতুন কি করলো? সুরি অবাক হয়ে বলে, ওর আসল নাম তাহলে জয়েশ না? দাস বলে, ওর আসল নাম যোগেশ চন্দ্র মল্লিক। অদিতি বলে,
এই যোগেশ জয়পুরে একটা ট্যুর গাইড হিসেবে কাজ করে। একটা ট্যুরে শেইলি নামের একটা মেয়ে মিসিং হয়ে যায়। পরে আমরা যোগেশের বাসা থেকে শেইলির লাশ পেয়েছি। দাস বলে গত বছরেই যোগেশ জলপাইগুড়ির একটা হাসপাতালে কাজ করত। তখন হাসপাতালের একজন ডক্টর সুকান্ত বন্দ্যোপাধ্যায় আমাদের কল দিয়ে ডাকে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমরা কোনো কেস নিতে পারিনি। ঠিক এক সপ্তাহ পর ডক্টর আমাদেরকে কল দেয়, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। যোগেশ সেখান থেকে পালিয়ে যায়। আর এখন আপনারা বলছেন যোগেশ জয়পুরে আছে। সুরি বলে জয়পুরে ছিল, তবে এখন সে এই নর্থ বেঙ্গলেই আছে। অদিতি জিজ্ঞেস করে ওই ডক্টরের মতে যোগেশের ক্রাইম কি ছিল। বিনোদ বলে আপনারা নিজেরাই সেই ডক্টরের সাথে কথা বলে জেনে নিন। দাস সুরি আর অদিতিকে নিয়ে হিলভিউ হাসপাতালে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসলে দাস বলে আপনার 1 বছর আগে সেই স্পেশাল কেসের কথা মনে আছে? ডক্টর বলে মনে আবার থাকবে না, তা কি হয় নাকি? সুরি বলে এরা যোগেশের ব্যাপারে জানতে এসেছে। সুরি বলে হয়তো যোগেশ কারোর খুন করেছে, আমরা তার ঘর থেকে একটা লাশ পেয়েছি। এটাও হতে পারে যে শুধুমাত্র সে লাশটাকে তার ঘরেই রেখেছিল। মেয়েটার মৃত্যুর সময় আমরা এখনো জানতে পারিনি, তবে জানতে পেরেছি কোনো একটা কেমিক্যাল ব্যবহার করে তার বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে, আর সেটা হলো সোডিয়াম নাইট্রাইট। ডক্টর যোগেশের হাসপাতালের আইডি কার্ড আনিয়ে বলে এই যোগেশ আমাদের এখানে মর্গের অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করত, তাই তার জন্য বডি প্রিজার্ভ করতে পারাটা খুব একটা বড় ব্যাপার না। বলেই সে সুরিকে যোগেশের আইডি কার্ড দেখায়। ডক্টর বলে বেশি সময় হয়নি সেখানে কাজ নিয়েছিল, কিন্তু তাকে আমার কেমন যেন একটা অদ্ভুত মনে হতো, কেমন যেন উদাস থাকতো। একদিন ডক্টর যোগেশের পিছু নিয়ে মর্গে যায়। যোগেশ একটা লাশ কাপড় দিয়ে ঢেকে মর্গ থেকে বের হতেই ডক্টরকে সেখানে দেখে একদম হক চকিয়ে যায়। যোগেশ আমতা আমতা করে বলে আমাকে গার্ড ডাকছে, আমি যাচ্ছি। বলেই সে ডক্টরকে ইগনোর করে সেখান থেকে কোনো মতে পালায়। এরপর একদিন এক মহিলার বডি অটোপসি করার সময় আমরা তার বডিতে ডিএনএ পাই, কিন্তু এই মহিলাটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপরে আমি বুঝতে পারি মর্গে কোনো একটা ঝামেলা আছে, তাই সেদিন আমি যোগেশকে ছুটি দিয়ে মর্গে একটা এক্সট্রা ক্যামেরা লাগিয়ে দেই। এরপর যা দেখি তা কেউ কখনোই বিশ্বাস করতে পারবে না। যোগেশ লাশের সাথে বাজে কাজ করছিল। এমন মানসিকতার মানুষকে মেডিকেলের ভাষায় নেক্রোফেলিয়াক বলা হয়। এমন কথায় সবাই যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। ডক্টর বলে ছেলেটা খুবই চতুর, তার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে করতে সে আচমকাই গায়েব হয়ে যায়। দাস বলে তার খোঁজে আমরা যখন তার বাসায় গিয়েছিলাম তখন তার বিছানায় অনেকগুলো লাশ খাওয়া পোকা দেখেছি। ডক্টর বলে ছেলেটার মানসিক অবস্থা এমন কেন হলো সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারি ছেলেটার আদি পুরুষ থেকে শুরু করে তার নিজের বাবাও লাশ পোড়ানোর কাজ করে। তার বাবা এখনো বেঁচে আছে, যে হরিশচন্দ্র ঘাটে লাশ পোড়ায়। তবে ছেলেটাকে পেলে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ তাকে নিয়ে অনেক রিসার্চ করতে হবে। তবে এমন রোগ হওয়ার কোনো কারণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সুরি অদিতিকে নিয়ে হরিশচন্দ্র ঘাটে এসে যোগেশের বাবা বীরেশকে যোগেশের বিষয়ে জিজ্ঞেস করতেই বীরেশ বলে ওকে তো আমি আমার ছেলে মানিই না, তবে জানতাম কোনো না কোনো পুলিশ তার খোঁজে অবশ্যই আসবে। 8 বছর আগে যোগেশ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। একদিন গভীর রাতে সবাই যখন শ্মশানে লাশ পুরানোর কাজে ব্যস্ত, তখন একটা বাচ্চা মেয়ে হাঁটতে হাঁটতে ঝোপের মধ্যে যেতেই কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। যোগেশ ভয়ে দ্রুত উঠে দাঁড়াতেই দেখা যায় তার সামনে একটা লাশ পড়ে আছে। তার মানে সে লাশ চুরি করে এই কাজ করছিল। সাথে সাথেই এটা গ্রামে জানাজানি হলে সবাই তাকে টেনে হিচড়ে বীরেশের কাছে নিয়ে আসে। ছেলের এমন কাণ্ডে বাবার লজ্জায় মাথা নত হয়ে যায়। বাসায় ফিরে খেতে বসেও সে ঠিক মতো খেতে পারে না। চাচা যোগেশকে বলে তুই আর এই বাড়ির বাইরে যাবি না। মা বাবাকে বলে তুমি কিছু বলছো না কেন? যারা এসব দেখেছে তারা তো এই গ্রামের না, তাহলে ওকে কেন আটকে রাখবে? বাবা প্রচন্ড রেগে উঠেই যোগেশকে মারতে মারতে বলে এ আমার ছেলে হতেই পারে না, ওকে দেখে আমার তো ঘৃণা হচ্ছে। এ কোনো মানুষ না, বরং একটা রাক্ষস। এখনই এখান থেকে বের হয়ে যা বলেই ভেতরে চলে যায়। যোগেশ চুপ করে বসে কান্না করতে থাকে। এরপর থেকে মা যেখানেই যায় সেখানেই সবাই ছেলেকে নিয়ে তাকে টিটকারি করতে থাকে। রাতে বাবা বাসায় ফিরে দেখে মা হাউমাউ করে কান্না করতে করতে বলে আমরা আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। বাবা মাকে বুঝিয়ে বলে তুমি আমি কয়দিন গিয়ে তোমার বোনের বাসায় বেরিয়ে আসি। বাবা মাকে এতটা কষ্ট পেতে দেখে যোগেশের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সেই রাতেই সে বাড়ি ছেড়ে চলে যায়। বীরেশ বলে এরপর ওর মা ওই রাতে সেই কষ্ট আর ট্রমা ভুলতে না পেরে মারা যায়। আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছিলাম,
আর বদলে ও কি করলো? এক রাতেই আমাদেরকে বদনাম করে সব শেষ করে গেল। যতদিন ওকে মেরে না ফেলবেন ততদিন ও থামবে না। ওর মতো রাক্ষস কোনো দিনই সুস্থ হবে না। ওর তো মানুষের মধ্যে থাকার কোনো অধিকার নেই। রাতে সুরি ইজার হোটেলে এসে জানায় জয়েশের আসল নাম যোগেশ, আর সে নেক্রোফাইলামের একটা মানসিক রোগে আক্রান্ত। তবে তার সম্পর্কে যতটা জানতে পেরেছি এটাই বুঝেছি সে কোনো জীবিত মেয়ের ক্ষতি করেনি বা কাউকে খুন করেনি। অর্থাৎ এদেশের আইন অনুযায়ী নেক্রোফাইলে আক্রান্ত রোগী আইনের চোখে দোষী না। যোগেশকে খুনের বা অন্যায় করার কেসে ধরা যাবে না। তাকে শুধুমাত্র খুনের সাহায্য করেছে এমন কেসে ধরা যাবে। তবে তার বিরুদ্ধে তেমন শক্ত কোনো প্রমাণ নেই। তার বাসায় লাশ পাওয়া গেছে, সেই হিসাবে শুধু কিছু জিজ্ঞাসাবাদ করা যাবে। আর আনোয়ারের কেসটাও কাগজে কলমে অ্যাক্সিডেন্টের কেস হিসাবেই থাকবে। যে মানুষটাকে এত ভালোবাসলো তার এমন ভয়ানক বিভৎস রূপের কথা জেনে ইজা অনেক ভেঙে পড়ে। নিজেকে সামনে বলে সে তো আমাকে ম্যাল জংশনে দেখা করতে ডেকেছে, এখনো কোনো বাসার ঠিকানা দেয়নি। সুরি বলে তাহলে তার বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য নতুন কোনো প্ল্যান করতে হবে। আপনি সবসময় আমাদেরকে মেসেজ দিয়ে আপডেট দিবেন, আর চিন্তা করবেন না, আমরা সবসময় ছায়ার মতো আপনার আশেপাশে থাকবো। চেষ্টা করবেন ওকে আমাদের কাছে আত্মসমর্পণ করানোর, নয়তো আমাদের আরো অনেক পথ জানা আছে। ইজা বলে আমি ওকে আত্মসমর্পণ করাবো, আর আমারও তো চিন্তাও নেই, কারণ সে তো মরা মানুষকে পছন্দ করে আর আমি তো এখনো বেঁচে আছি। পরের দিন সকাল হতেই ইজা ম্যাল জংশনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। দাস, সুরি আর অদিতি তিনজন তিনটা গাড়িতে বসে তার উপর নজর রাখছে। তখনই লাল জিপে করে যোগেশ আসলে ইভা মুখটা হাসি হাসি বানিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। যোগেশ ভয়ে ভয়ে চারিপাশে তাকিয়ে সতর্ক হয়ে ইজাকে বলে আমাকে বিশ্বাস করে আসার জন্য ধন্যবাদ। ইজা গাড়িতে উঠতেই নির্দিষ্ট দূরত্ব রেখে তিনটা গাড়ি তাদের গাড়িকে ফলো করতে থাকে। গাড়িতে যোগেশ জিজ্ঞেস করে শেইলিকে এখনো পাওয়া যায়নি, আর আনন্দ পুলিশকে আমার বিষয়ে কিছু বলেনি। ইজা বলে না তা জানি না, তবে শেইলিকে এখনো পাওয়া যায়নি, আর আনন্দ এখনো পুলিশের কাস্টাডিতেই আছে। যোগেশ বলে তা জানি, কেউ যখন তোমাকে ফাঁসানোর চেষ্টা করে আর পুলিশ তোমার পেছনেই পড়ে থাকে তখন সব খবরই রাখতে হয়। ইজার এবার একটু ভয় ভয় হলেও নিজেকে স্বাভাবিক রাখে। কিছুক্ষণ পর চা বাগানের বাংলোর সামনে আসতেই যোগেশ বলে আমি আগে এই চা এস্টেটের মালিকের কাছেই কাজ করতাম। এই চা বাগান, বাংলো, এই জিপ সবই ওই মালিকের। ইজাকে নিয়ে বাংলোতে ঢুকে দরজা লাগাতে গেলেই যোগেশের কেমন যেন সন্দেহ হয়। দরজা দিয়ে উকি দিয়ে ইজাকে জিজ্ঞেস করে আর কেউ এসেছে নাকি। ইজার ভয় হলেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে কে আসবে। যোগেশ বিষয়টাকে পাত্তা না দিয়ে দরজা আটকে ইজাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের রুমে আসে। ইজার খুব ভয় করলেও সে যোগেশকে কিছুই বুঝতে দেয় না। যোগেশ ঈশাকে বসিয়ে বলে আমি তোমাকে আমার বিষয়ে সব সত্য বলতে চাই। আসলে আমার নাম জয়েশ না, বরং যোগেশ। আমার এক ধরনের মানসিক সমস্যা আছে। ইজা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে কিসের সমস্যা। যোগেশ এবার ইতস্তত করতে থাকলে ইজা জিজ্ঞেস করে সেদিন হাসপাতালে নেওয়ার পর শেইলির সাথে কি হয়েছিল সেটা আগে বলো। যোগেশ তীব্র অপরাধ বোধ নিয়ে বলে সেদিন আনোয়ার চাচার সাহায্যে শেইলিকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়, তাই আমি তার লাশ আমার জয়পুরের রুমে সুন্দর করে রেখে দিয়েছি। আমার আনন্দের উপরে এতটা রাগ আর ঘৃণা হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। মানুষ আরেকটা মানুষকে এমন পশুর মতো কিভাবে মারতে পারে। কিন্তু আসল সমস্যা হলো আমার লাশদের পছন্দ। আমি জানি না এটা কোনো মানসিক সমস্যা নাকি অন্য কিছু। কথাটা শোনা মাত্রই ইজার চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। তার মানে সুরি সত্যিই বলছিল। যোগেশ অনুরোধ করে বলে আমাকে তোমার সাথে লন্ডন বা যে কোনো জায়গায় নিয়ে যাও, এখানে থাকলে পুলিশ আমাকে ছাড়বে না। আর আমি তো কাউকে খুন করিনি, আর না কোনো মেয়ের সাথে অন্যায় করেছি, এমনকি শেইলির লাশের সাথেও কিছুই করিনি। তাকে পরম যত্নে রেখে দিয়েছি। ইজা তাকে বুঝিয়ে বলে এখন তো অনেক দেরি হয়ে গেছে, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো, তাহলে ওরা তোমার চিকিৎসা করাতে পারবে। যোগেশ এবার রেগে জিজ্ঞেস করে আমি যখন কোনো অন্যায় করিনি তাহলে কেন আত্মসমর্পণ করব? আর তুমি এমন কেন বললে যে অনেক দেরি হয়ে গেছে? তুমি কি আমাকে পুলিশকে ধরিয়ে দিতে এসেছো? তুমি কথা দিয়েছিলে আমাকে লন্ডন নিয়ে যাবে, তুমি এবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলেই প্রচুর ঘাবড়ে ইজাকে জড়িয়ে ধরতেই ইজা তাকে সোফায় বসিয়ে ফ্রিজ থেকে পানি আনার বাহানায় সুরিকে কল দিয়ে ফোনটা পকেটে রাখে। যোগেশকে পানি দিয়ে বলে চিন্তা করো না, আমরা একসাথেই লন্ডনে যাব, তুমি একদম সুস্থ হয়ে যাবে। যোগেশ কিছুটা শান্ত হয়ে বলে ইজা আজ পর্যন্ত কাউকে আমার এই রোগের কথা বলার সাহস হয়নি, আর তোমার প্রতি যে অনুভূতি হয়েছে সেটা আর কারো প্রতি কোনো দিনও হয়নি। সব
জানার পরও আমার নিজের বাবা মা যেখানে আমাকে মানতে পারেনি, তুমি আমাকে কতটা সহজে আপন করে নিয়েছো। ইজা বলে, কালই তোমার ভিসা করাবো বলেই তাকে জড়িয়ে ধরে। সুরি তখন ইজার কোনো কথা না শুনতে পেরে মেসেজ করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ব্যাস, মোবাইলে আলো জ্বলে ওঠে আর যোগেশ ইজার ব্যাক পকেট থেকে ফোন বের করে দেখে কলে সুরি আছে। সাথে সাথেই কলটা কেটে দেয়। মুহূর্তের মধ্যেই তার চেহারার রং বদলে যায়। সে দ্রুত মেসেজ করে বলে, সব ঠিক আছে। যোগেশের ভয়ানক রূপ দেখে ইজা ভয়ে ভয়ে বলে, কিছু তো বলো। যোগেশ বলে, আমাকে বিয়ে করবে? ইজা কি যে উত্তর দিবে বুঝতে পারে না। এমন একটা মানুষকে কি আদেও বিয়ে করা সম্ভব? যোগেশ এবার রেগে ইজাকে শক্ত করে ধরে বসিয়ে বলে, বিয়ে করবে আমাকে? ইজা কোন রকমে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। যোগেশ শয়তানি এক হাসি দিয়ে ফল কাটার চাকু নিয়ে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী গাইতে থাকে। ভয়ে ইজা কান্না করে দেয়। যোগেশ আচমকায় ইজাকে উঠিয়ে চাকু দিয়ে তার চুল সরিয়ে জিজ্ঞেস করে, কেন করলে এমন? ইজা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। যোগেশ বলে, আমার বোঝা হয়ে গেছে। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি কখনোই আমার হবে না বলে এক পোস্ট দিয়ে তার মুখ কেটে দেয়। যন্ত্রণায় ইজা মুখে হাত দিয়ে ছটফট করতে থাকে। যোগেশ এবার পাগলের মতো স্লোগান দেয়, ইজা আর যোগেশের লাভ স্টোরি মুর্দাবাদ মুর্দাবাদ বলে এক পোস্ট দিয়ে তার গলা কেটে দেয়। ইজা ছটফট করতে করতে যোগেশের বুকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিচে পুলিশের টিম তখনও অপেক্ষা করছে। দাস এসে জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে? সুরি বলে, ইজা মেসেজ দিয়েছিল, সে পরিস্থিতি সামনে নিয়েছে। আমার মনে হয় ইজা ওকে আত্মসমর্পণের জন্য মানিয়ে নিবে। আর চিন্তা কিসের? যোগেশ বাবু তো আবার মরা মানুষদেরকে পছন্দ করে। কথাটা বলা মাত্রই সে নিজেই যেন একটা শক খেয়ে যায়। দ্রুত সবাইকে নিয়ে বাংলো দিকে দৌড়াতে শুরু করে। যোগেশ তখন নিজেকে এবং ইজাকে বর বধূ সাজিয়ে গ্রামোফোনে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী গান চালিয়ে দিয়েছে। ইজার মুখের কাটা জায়গা থেকে রক্ত নিয়ে তার সিথিতে দিয়ে বলে, বিবাহিত জীবনের জন্য অভিনন্দন ইজা। এরপর ইজার লাশ নিয়ে পাগলের মতো নাচতে থাকে। নিচে সুরি দরজা ভেঙে ঢোকে আর উপরে যোগেশ টোপর পরে ইজার লাশের সামনে পাগলের মতো ঘুরে ঘুরে নাচছে। ভয়ানক এক নির্মম দৃশ্য। এই ঘটনার কোনো ব্যাখ্যা দেওয়া আসলেই সম্ভব না। সুরি তার টিম নিয়ে উপরে চলে আসে। যোগেশ রেগে তাদের দিকে চাকু ছুঁড়ে মারতে অদিতি পরাপর 3টা গুলি করে। সাথে সাথে যোগেশ ইজার লাশের পাশে বসে সেখানেই মারা যায়। যেন এখন নবদম্পতির ছবি তোলার সময় হয়ে গেছে। তারা দুইজন এমন পোষেই বসে আছে। সুরি রেগে অদিতির দিকে তাকায়। না জানি ইজার মৃত্যুর জন্য সে নিজেকে আদেও কোনোদিন মাফ করতে পারবে কিনা, কারণ একমাত্র তাকে ভরসা করেই ইজা এখানে এসেছিল। গান শেষ হতেই নেমে আসে ভয়ানক এক নিস্তব্ধতা। দাস লাশের ছবি তুলে নেয়, যেন নতুন দম্পতি ছবি তুলছে। এভাবেই শেষ হয়ে যায় ইজা আর যোগেশের কিছুটা জাদু, কিছুটা ভয়ানক আর নির্মম এক ভালোবাসার গল্প। তবে এই গল্প শেষ পর্যন্ত দ্বিধায় ফেলে দেয় যে আসলে এখানে কে ভালো আর কে খারাপ। ভালো আর খারাপের সংজ্ঞাটাই যেন এখানে নীরব হয়ে গেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।